বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে আগামী 17 এপ্রিল পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই পঞ্চম দফার নির্বাচনে 45টি আসনে ভোট হবে। এর মধ্যে আছে নদিয়া জেলার 8টি আসন, উত্তর 24 পরগনার 16টি আসন, বর্ধমান জেলার 8টি আসন, দার্জিলিং জেলার 6টি আসন, জলপাইগুড়ি জেলার 7টি আসন, মোট 45টি আসন। দক্ষিণবঙ্গে 32টি আসন রয়েছে আর উত্তরবঙ্গে রয়েছে 13টি আসন। এই 45টি আসনে যে ভোট হবে সেই ভোটের ঠিক মুহূর্তে আমাদেরকে সকলকেই মনে রাখতে হবে যে এই ভোটের কতগুলো বিষয় রয়েছে। একটা হচ্ছে 10ই এপ্রিল কেন্দ্রীয় বাহিনী যে নির্বিচারে গুলি চালিয়ে 4জন ভোটারকে মেরেছে তার প্রভাব অন্তত পরবর্তী 4টি দফার ভোটে পড়বে। সে যেই প্রভাবই পড়ুক ভোটে পড়বে। তার ফায়দা কে লুটবে কে নেবে সেটা দোসরা মে জানা যাবে, কিন্তু একটা যে প্রভাব বাংলা রাজনীতিতে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে যে সকল ভোটাররা দোদুল্যমান ছিল, যারা ভাবছিল তৃণমূলকে ভোট দেব কি বিজেপিকে ভোট দেব, এই মানসিকতা নিয়ে যারা চলছিল তাদের মধ্যে এই ঘটনার পরে প্রভাব তীব্র থেকে তীব্র হয়েছে এবং হবেও। আমরা জানি কয়েকদিন আগেই আমাদের রাজ্যের বিশিষ্ট কবি এবং আমরা বিশিষ্ট ব্যক্তিত্ব জয় গোস্বামী আনন্দবাজার পত্রিকায় চিঠি লিখে তিনি বলেছেন, রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন যে এই ধরনের ঘটনা নিঃসন্দেহ নক্কারজনক ঘটনা, গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় আঘাত। এই আঘাতের যদি আমাদেরকে প্রতিহত করতে হয় তাহলে একটাই পথ হচ্ছে আমাদের সকলকে ভোটের লাইনে দাঁড়াতে হবে, ভোটটা দিতে হবে। ভীত সন্ত্রস্ত করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে সেটাকে বন্ধ করতে হবে। এখন আমাদের দেখার বিষয় যে নদিয়া জেলার যে 8টি আসন আছে সেখানে কে কেমন ভাবে এগিয়ে রয়েছে। প্রথমেই বলে নেওয়া ভালো যে নদিয়া জেলাতে বরাবরই তৃণমূল কংগ্রেস শক্তিশালী। তার মধ্যে প্রথম এইবারে নদিয়া জেলার যে ভোট হচ্ছে শান্তিপুরে যে গতবারে যিনি হেরে গিয়েছিলেন অজয় দে, শান্তিপুর বিধানসভা কেন্দ্রটি অজয় দে এবং তার দাদা ভাইয়ের জন্যই সংরক্ষিত বলা হয়। ওরা বরাবরই জিতে এসেছেন, কিন্তু গত বিধানসভা নির্বাচনে হেরে যান একটাই কারণে, উনি কংগ্রেস ত্যাগ করে উনি তৃণমূলে গিয়েছিলেন। সেই জন্য এলাকার মানুষ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে তাকে ভোট দিয়েছিলেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত সমস্ত প্রলোভন সত্ত্বেও তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যাননি, অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী। উপরন্তু যাকে শান্তিপুরের মানুষ যাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন সেই কংগ্রেসের নেতাটি এখন তিনি বিজেপির নেতা হয়েছেন এবং বিজেপির প্রার্থী হয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবেই ওই বিধানসভা কেন্দ্রের যে গতি প্রকৃতি তা দেখে এখান থেকে স্পষ্ট বলে দেওয়া যায় যে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের যে রয়েছে প্রভাব, অজয়দের প্রভাব এবারে অনেকটাই বেশি এবং লড়াইয়ের ময়দানে অজয় দে শেষ পর্যন্ত লড়াই করবেন বলেই আমাদের কাছে খবর। এরপর রয়েছে রানাঘাট উত্তর পশ্চিম। রানাঘাট উত্তর পশ্চিমে যিনি প্রার্থী হয়েছেন তিনি আর কেউ নেন, বিখ্যাত কংগ্রেস নেতা শঙ্কর সিং। তিনি বহুদিন আগেই কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং সেই শঙ্কর সিংও এবারেও নির্বাচনে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তাকে হারানোর মতো প্রভাব, প্রতিপত্তি এবং সাংগঠনিক দক্ষতা বিজেপি এবং সংযুক্ত মোর্চার কারোরই নেই। এর পরের বিধানসভা কেন্দ্র হচ্ছে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বরাবরই মতুয়ারা ভোট নির্ভর করে। এবারে মতুয়া ভোট ঠিক কোন দিকে যাবে তার উপরে ডিপেন্ড করছে এই বিধানসভা কেন্দ্রটি কে জিতবে কে হারবে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র, এখানে তৃণমূল প্রার্থী যিনি হচ্ছে সমীর পোদ্দার, যথেষ্ট জনপ্রিয় নেতা এবং প্রভাব রয়েছে মতুয়াদের মধ্যে, অর্থাৎ মতুয়াদের একটা বড় ভোট ব্যাংক এখানে সক্রিয় রয়েছে। এই মতুয়া ভোটের উপরে সমীর পোদ্দারের যথেষ্ট প্রভাব রয়েছে। উল্টো দিকে বিজেপি যাকে প্রার্থী করেছে সেই অসীম বিশ্বাসের প্রতি এলাকার মানুষের ক্ষোভ রয়েছে এবং বিশেষ করে বিজেপি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তার প্রভাব এই ভোটে পড়ার সম্ভাবনা আছে। সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে রানাঘাট উত্তর পূর্বে
অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণে যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী দে, তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছেন, যথেষ্ট তার দক্ষতা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। উল্টো দিকে বামেরাও এখানে শক্তিশালী, আবার বিজেপিও ইদানিং খুব প্রভাব বিস্তার করেছে। ভোট কাটাকাটির অঙ্কে কে জিতবে সেটা 2রা মে জানা যাবে। চাকদহ বিধানসভা, এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের গড় বলা যায়। তৃণমূল কংগ্রেসের এখানে ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকে সবসময়, এবং এখানে বিজেপি যাকে প্রার্থী করেছে তাকে নিয়ে ক্ষোভ রয়েছে দলের মধ্যে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে। কল্যাণী বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। এটা হচ্ছে বলা হয় উদ্বাস্তুদের এলাকা, বাংলাদেশ থেকে আসা যে উদ্বাস্তু, তাদের বিরাট প্রভাব এই ভোটের মধ্যে আছে। তাদের ভোট প্রভাব, তাদের মধ্যে ইদানিং বিজেপির প্রভাব অনেকটাই বেড়েছে। সুতরাং এই এলাকাটায় বিজেপির প্রভাব বাড়বে, বিজেপির প্রভাব থাকবে। হরিণঘাটা বিধানসভা কেন্দ্র, এখানে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী, সাংগঠনিক দিক দিয়ে, অন্যান্য দিক থেকে, সব দিক থেকে এখানে শক্তিশালী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূলের যাকে প্রার্থী করা হয়েছে তার জনপ্রিয়তা রয়েছে। অতএব এই এলাকায় হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে থাকবে। এরপরে আমরা আসবো উত্তর 24 পরগনা, পানিহাটি বিধানসভা কেন্দ্র। পানিহাটি বিধানসভা কেন্দ্রতে বিজেপির প্রার্থী হয়েছে সন্ময় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষ। আর কংগ্রেস যাকে প্রার্থী করেছে তার খুব একটা নাম এলাকায় নেই, কিন্তু এই ভোট কাটাকাটির অঙ্কে সন্ময় বন্দ্যোপাধ্যায় ভোট কাটাকাটির অঙ্কে কিন্তু অনেকটাই পেছনে পড়ে রয়েছে। নাহলে সন্ময় বন্দ্যোপাধ্যায় এই এলাকায় জিতে যাওয়ার সম্ভাবনাটা ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যদি অটুট থাকে, সেখানে যদি মেরুকরণ ভোটটা প্রভাব না ফেলতে পারে, তা নির্মল ঘোষ কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। কামারহাটি বিধানসভা কেন্দ্রে মদন মিত্রর এগিয়ে থাকা নিয়ে কোনো সংশয় নেই। এখানে মূলত লড়াই হবে মদন মিত্র বনাম সায়নদীপের মধ্যে। এছাড়া তৃতীয় স্থানে চলে যাবে বিজেপির প্রার্থী। বরানগর বিধানসভা কেন্দ্রটি ধারে ভারে, সাংগঠনিক দিক থেকে, সব দিক থেকে তাপস রায় প্রার্থী, তৃণমূল প্রার্থী, মন্ত্রী আছেন, তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। এবং বিজেপি প্রার্থী যাকে করেছেন তিনি হচ্ছেন অভিনেত্রী, তার সেই অর্থে কোনো প্রভাব নেই। কিন্তু ভোট মেরুকরণ যদি এখানে হয়, তাহলে সেক্ষেত্রে বরানগর বিধানসভায় কি হবে সেটা বলা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। দমদম বিধানসভা কেন্দ্র, দমদম বিধানসভা কেন্দ্রতে প্রার্থী আছেন ব্রাত্য বসু, বিজেপির প্রার্থী হয়েছেন বিখ্যাত অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, যাকে প্রায় টিভির চ্যানেল দেখা যেত। আগে উনি বামপন্থীদের হয়ে কথা বলতেন, বর্তমানে উনি বিজেপির হয়ে কথা বলছিলেন। হঠাৎই দেখা গেল উনি প্রার্থী হয়ে গেছেন, বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন। দুজনের লড়াই হবে। ব্রাত্য বসু পরিচিত মুখ, এলাকার জন্য অনেক কাজ করেছেন। এই লড়াইয়ে যদি মেরুকরণ রাজনীতি হয়, মানে মেরুকরণ ভোটে যদি এখানে হয়, তাহলে ব্রাত্য বসুর জয় অনেকটাই সংকটে থেকে যাবে। এরপর রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছে, কারণ এই চত্বরে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। সেখানে তাপস চ্যাটার্জির যথেষ্ট জনপ্রিয়তা আছে, অনেক কাজ করেছেন উনি পুরসভার নেতা হিসাবে। পুরসভার যখন তিনি চেয়ারম্যান ছিলেন, পরবর্তীকালে ডেপুটি মেয়র ছিলেন, সবেতেই তিনি কাজ করেছেন। কাজের মানুষ তাপস চ্যাটার্জি। সেই সূত্রে তাপস চ্যাটার্জি রাজারহাট নিউ টাউন পৌরসভা এলাকায় বা রাজারহাট নিউ টাউন বিধানসভা এলাকায় অনেকটাই এগিয়ে রয়েছে। বিধাননগর লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে সুজিত বসু বনাম সব্যসাচী দত্ত। কে জিতবে বলা মুশকিল, তবে সব্যসাচীর দিকে পাল্লা অনেকটাই ভারী। রাজারহাট গোপালপুর কেন্দ্রে রয়েছে অদিতি মুন্সি, বিখ্যাত কীর্তনিয়া গায়িকা এবং খুব নামকরা গায়িকা, জনপ্রিয় ব্যক্তিত্ব মহিলাটি, এবং তিনি যথেষ্ট কাজ করেছেন। মানুষের ঘরে ঘরে গেছেন, মানুষকে কাছে টানার চেষ্টা করেছেন। এখানে বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য, তিনিও তার সাংগঠনিক দিক দিয়ে কাজ করছেন। কিন্তু বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে একটি মহিলা যেভাবে তার বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে, তাতে শ্রমিক ভট্টাচার্যের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিজেপি এখানে অনেকটাই ব্যাকফুটে। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। এই সংখ্যালঘু ভোট যদি ধরে রাখতে পারে তৃণমূল কংগ্রেস, সেই ক্ষেত্রে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে লড়াইয়ের মধ্যে থাকবে তৃণমূল কংগ্রেস। তবে কে জিতবে এই মুহূর্তে বলা যাবে না। বারাসাত বিধানসভা কেন্দ্রে চিরঞ্জিত চক্রবর্তীর জয় নিয়ে কোনো সংশয় নাই, তিনি এগিয়ে আছেন, অনেকটাই এগিয়ে আছেন। তিনি
তিনি তার প্রভাব এবং প্রতিপত্তি এবং তৃণমূলের সাংগঠনিক দক্ষতায় অনেকটাই এগিয়ে থাকবেন বলে মনে করা। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রহিমা মণ্ডল তার যে নিজস্ব ক্যারিসিমা এবং তার যে ভোট করানোর দক্ষতা, দুটোকে কাজে লাগিয়ে রহিমা মণ্ডল গোষ্ঠীদ্বন্দ্ব থাকা সত্ত্বেও এবারও জিতবেন বলে মনে করা হচ্ছে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে হাজি নুরুল তার নিজস্ব সংগঠন রয়েছে তৃণমূল প্রার্থী, সেই নিজস্ব সংগঠনের জোরে তার জয় অল্প মার্জিন হলেও তিনি জিতবেন বলেই রাজনৈতিক মহল মনে করছে। মিনাখা বিধানসভা কেন্দ্র, মিনাখা বিধানসভা কেন্দ্রে লড়াইটা তীব্র থেকে তীব্র হবে। ইদানিং এখানে বিজেপি খুবই প্রভাব বিস্তার করেছে। মেরুকরণ রাজনীতি হলে তাহলে বিজেপির পক্ষে পাল্লা ভারী, আর যদি মেরুকরণ রাজনীতি না হয়, মেরুকরণ যদি না হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। সন্দেশখালী বিধানসভা কেন্দ্র, আদিবাসী তফসিলিদের ভোটের উপরে প্রভাব বিস্তার করেছে বিজেপি, ফলে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। জানি না বিজেপি যদি মেরুকরণ রাজনীতি হয় তাহলে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রটি এবারে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। বসিরহাট দক্ষিণ, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি এবারেও তৃণমূল কংগ্রেসই তার নিজস্ব দক্ষতাটি রাখবে। যদিও বিজেপির এখানে প্রভাব বেড়েছে, কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হলেও বিজেপি সেই অর্থে খুব একটা এগিয়ে নেই, এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই। বসিরহাট উত্তর কেন্দ্রে যদিও আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওখানে বসিরহাট পীর সাহেবের এক পরিবারের এক সদস্যকে প্রার্থী করেছে, বাইজিদ আমিনকে প্রার্থী করেছে, বাইজিদ আমিন তেমন প্রভাব ফেলতে পারবে বলে মনে হচ্ছে না। সেখানে প্রভাব থাকবে একই রকমভাবে রফিকুল ইসলামের। রফিকুল ইসলাম দলত্যাগ করে মাঝে মাঝে সিপিএম, মাঝে মাঝে তৃণমূল, মাঝে মাঝে কংগ্রেস, অর্থাৎ কখন কোন দলে থাকেন বোঝা যায় না, কিন্তু তা সত্ত্বেও জনপ্রিয়তার নিরিখে এখনো পর্যন্ত রফিকুল ইসলামই ওখানে এগিয়ে। বসিরহাট উত্তরে তৃণমূল কংগ্রেসই অনেকটাই এগিয়ে রয়েছে। হিঙ্গলগঞ্জ, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রটিতে আমরা যদি মনে করি যে এখানে আমরা মনে করছি এখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কে জিতবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। কেন এখানে যদি ভোট মেরুকরণ হয় বিজেপির দিকে পাল্লা ভারী হবে, যদি ভোট মেরুকরণ না হয়ে উন্নয়নের রাজনীতি হয় তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী থাকবে। বর্ধমান দক্ষিণ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রে বিজেপির যথেষ্ট প্রভাব বিস্তার হয়েছে, বিজেপি এখানে টার্গেট রেখেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসও শক্তিশালী, লড়াই হবে। কিন্তু বামেদের এখানে দুর্গ থাকা সত্ত্বেও বামেরা সেই অর্থে প্রভাব বিস্তার করতে পারবে না। যদি বাম ভোট খানিকটা বেড়ে যায় তাহলে তৃণমূলের জয়কে সুনিশ্চিত করবে। বর্ধমান উত্তর, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রটিতে আমরা জানি যে এই বিধানসভা কেন্দ্রটি খুব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, বরাবরই বামেদের দখলে ছিল। সেই দখল থেকে 2016 সালে তৃণমূল কংগ্রেস প্রথমেই এখান থেকে জিতে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব এখনো রয়েছে, তো বিজেপির প্রভাব বেড়েছে, দুপক্ষের লড়াই হবে। শেষ পর্যন্ত কে জিতবে বলা মুশকিল, তবে জনপ্রিয়তা এবং সাংগঠনিক নিরিখে তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র, ঠিক আরামবাগ বিধানসভা কেন্দ্রের গায়ে এই বিধানসভা কেন্দ্রটি খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র। খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানকার মানুষ এখনো পর্যন্ত বিজেপির প্রতি সর্বাত্মকভাবে সমর্থন দেয়নি। গত 2019-এর লোকসভা নির্বাচনে আমরা সেই লক্ষ্যটা সেটা আমরা দেখেছি। এবারে কি হবে সেটা বলা মুশকিল। লড়াই তীব্র থেকে তীব্র হবে, লড়াই তীব্র হবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে যদি ঐক্যবদ্ধ লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেসকে নামাতে পারে এবং ভোটের দিনে সেইটাকে কার্যকরী করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে থাকবে। রায়না বিধানসভা কেন্দ্র, রায়না বিধানসভা কেন্দ্রটি খুব গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করা হয়েছে এবং এই কেন্দ্রটি এটাও আরামবাগের খুব পাশেই কেন্দ্র, কিন্তু এই কেন্দ্রটির বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস বরাবরই ভালো দাপট দেখিয়েছে এবং সেই জায়গায় গত লোকসভা নির্বাচনেও দাপট দেখিয়েছে। সুনীল মণ্ডল এখানকার যিনি বিজেপিতে গেছেন, তিনি বড় ভোটের ব্যবধানে এগিয়েছিলেন রায়না বিধানসভা কেন্দ্র থেকে। তো এবারের ভোটের বৈশিষ্ট্য হচ্ছে যে এবারে বিজেপি এখানে প্রভাব বিস্তার করেছে অনেকটাই, এতটাই প্রভাব বিস্তার করেছে যে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পর্যন্ত আটকে দিচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি
যেখানে লড়াই তীব্র থেকে তীব্র হবে। মেমারি বিধানসভা কেন্দ্রটিতে আমরা একই অবস্থা দেখব। মেমারি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে, যদিও গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবারে তৃণমূল প্রার্থী চেঞ্জ করা হয়েছে, নতুন প্রার্থী দেওয়া হয়েছে, তা সত্ত্বেও বলবো যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। জামালপুর বিধানসভা কেন্দ্রতে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে এবং সেখানে বিজেপির প্রভাব বেড়েছে, কিন্তু মুসলিম ভোট থাকার দরুন মুসলিমরা গতবারে বিজেপিকে ভোট দিয়েছিল, এবারে এই লোকসভা নির্বাচনের পরে তারা অনেকটাই ভুল বুঝেছে এবং তারা অনেকটাই মূল স্রোতে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রতেও মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্র বলা হয়। এই কেন্দ্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী, তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কান্না বিধানসভা কেন্দ্র, কান্না বিধানসভা কেন্দ্রতে মজার ব্যাপার হচ্ছে দুবারের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি এবারে বিজেপির বিধায়ক হয়ে ভোটে দাঁড়িয়েছেন। লড়াই তীব্র থেকে তীব্র হবে, শেষ পর্যন্ত কে জিতবে বলা খুব মুশকিল। দার্জিলিং বিধানসভা কেন্দ্র, দার্জিলিং এবং কালিম্পং এবং কাশিয়াং, এই তিনটে বিধানসভা কেন্দ্রতেই মোর্চা এগিয়ে থাকবে, মোর্চা তার দাপট দেখাবে এবং গোর্খা জনমুক্তি মোর্চা দাপট দেখাবে। বিজেপি প্রার্থী দিয়েছে, বিজেপি অনেক কথা বলছে, কিন্তু এই কথা আমাদের মনে রাখতে হবে যে গোর্খা জনমুক্তি মোর্চাই এখানে তাদের প্রার্থী জিতবে। মাটিগাড়া নকশালবাড়িতে, এখানে যিনি মানে কংগ্রেসের যিনি দুবারের যে বিধায়ক আছেন শঙ্কর মালাকার, এবারে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে, জেতা হারাটা বলা খুব মুশকিল, কিন্তু এখানে বিজেপির প্রভাব অনেকটাই বেড়েছে। তার ফলে যেটা হবে যে লড়াই তীব্র থেকে তীব্র হবে, কে জিতবে এই মুহূর্তে বলা যাবে না, তবে বিজেপি অনেকটাই সাংগঠনিকগতভাবে এই এলাকায় এগিয়ে রয়েছে। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে অশোক ভট্টাচার্য যেমন এগিয়ে থাকেন, তিনি এগিয়ে রয়েছেন, তার কোনো বিকল্প এখন পর্যন্ত ওখানে হয়নি। তো সিপিএম এর সাংগঠনিকভাবে অশোক ভট্টাচার্য অনেক বেশি দক্ষ, অনেক বেশি এগিয়ে রয়েছেন, যার ফলে ওখানে তৃণমূল প্রার্থী দিয়েছে ওম প্রকাশ মিশ্র বহিরাগত, তিনি ওখানকার ভালো করে ম্যাপ চিনেন কিনা সন্দেহ রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে অশোক ভট্টাচার্য অনেকটা এগিয়ে রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রটি তো তৃণমূলের তাস কাজ করবে অনেকটাই। এখানে ছোটন কিস্কুকে ভোটে দাঁড় করে, খুব চেনা মুখ, খুবই প্রভাবশালী এলাকায়, তার জন্য এখানে তৃণমূল কংগ্রেসই অনেকটাই এগিয়ে রয়েছে। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের দখলে থাকে এবং সুফল, এবং এই কেন্দ্রে এবারে বিজেপির প্রভাব বেড়েছে, লড়াই তীব্র হবে, কংগ্রেস তা গড় ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রেতে বরাবরই এটা ছিল আরএসপির কেন্দ্র, যিনি জিততেন অনন্তদেব অধিকারী, তিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, এখন তিনি বিজেপিতে গেছেন এবং এখানে লড়াই তীব্র থেকে তীব্র হবে। শেষ পর্যন্ত এই কেন্দ্রটি কে পাবে বলা মুশকিল, তো বিজেপির দিকে পাল্লা ভারী। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি, এই কেন্দ্রতে আমরা জানি যে বিজেপি অনেকটা ভোটের ব্যবধানে এগিয়েছিল লোকসভা নির্বাচনের নিরিখে, কিন্তু এখানে অনেকটা কাজ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভালো হয়েছে এবং তার জনপ্রিয়তা রয়েছে। দেখা যাক, এখানে কিন্তু বিজেপি অনেকটা সাংগঠনিকগতভাবে এগিয়ে রয়েছে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী খগেশ্বর মুর্মু, খগেশ্বর আছেন, সেই খগেশ্বরের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি অনেকটাই এগিয়ে থাকবে। রাজবংশী ভোটটা তৃণমূলের দিকেই ঝুঁকবে। ডাববাড়ি ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র, এখানে আছে গৌতম দেবকে এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, কারণ গৌতম দেবের যে বিপরীতে বিজেপি অনেকটাই প্রভাব বিস্তার করেছে এলাকায়, লড়াই খুবই তীব্র হবে, কিন্তু বিজেপি এবং গৌতম দেবের লড়াইয়ের শেষ পর্যন্ত কে জিতে সেটা এখন দেখার। মাল বিধানসভা কেন্দ্র, এখানেও এই কেন্দ্রটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন খুবই ভালো সংগঠন দিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, কিন্তু লড়াই হবে ত্রিমুখী, বাম এবং বিজেপিও প্রভাব বিস্তার করেছে। এই ত্রিমুখী লড়াইয়ে কে জিতবে সেটা বলা খুবই কঠিন হয়ে গেছে। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রতে আমরা সকলেই জানি যে এই কেন্দ্রটা বিজেপি খুবই প্রভাব বিস্তার করেছে। এই কেন্দ্রটিতে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এবং এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ আমরা এই মোট 45টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করলাম। মূলত উত্তরবঙ্গ বিধানসভা কেন্দ্রের গুলোতে যেটা বুঝতে হবে যে উত্তরবঙ্গ বিধানসভা কেন্দ্রের সমীকরণটা অন্য, সেটা হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা এখন তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিচ্ছে। ওখানকার যে আদিবাসীদের যে সংগঠনগুলো, তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে এসছে, তার ফলে শাসক দলের যে হারানো ভোট ব্যাংক চলে গেছিল, যে ভোট ব্যাংকটা 2019-এর লোকসভা নির্বাচনে, সেই ভোট ব্যাংকটা অনেকটাই ফিরে এসেছে। সব সার্বিকভাবে
এই আমাদের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, 45টা বিধানসভা কেন্দ্রের চিত্র। আপনার যদি ভালো লাগে তাহলে এই আমাদের আলোচনাটিকে, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন, এটা কামনা করি। এই কামনা করে আজ শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।